ঘোড়াটি হাঁটতে হাঁটতে হঠাৎ ছটফট করতে করতে ওরকম বসে গেল কেন? ও এভাবে থেমে গেলে আমরা কি করে পৌঁছাবো যুবরাজের কাছে? মনে হচ্ছে অনেক দূর পথ হাঁটার কারণে ও ক্লান্ত হয়ে গেছে। ওকে একটু জল দিতে হবে, তাহলে হয়তো বা আবার সুস্থ হবে। হ্যাঁ মা, ঠিক বলেছ। চলো দুজনে মিলে আমরা জলের সন্ধান করি। এরপর তারা দুজন মিলে জল খুঁজতে বেরিয়ে যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তারা এক জলাশয় দেখতে পায়। অবশেষে এতক্ষণ হাঁটাহাঁটির পর একটি জলাশয়ের দেখা তো পেলাম, কিন্তু জল নেব কেমন করে? ওই তো মা, একটা হাঁড়ি দেখা যাচ্ছে। ওই হাঁড়িতে করেই ঘোড়াটার জন্য জল নিয়ে যাই। জল ভরে নেওয়ার পর হঠাৎ তাদের সামনে একটি কাক এসে হাজির হয়। রানীমা, আমায় চিনতে পারছেন? আমি হলাম দাসী কলাবতী। বহু বছর আগেই ছোট রানী আমার নৃশংসভাবে হত্যা করেছে। এই কথা বলে কলাবতী দুখু রানীর কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে, যা শুনে সে অবাক হয়ে যায়। হ্যাঁ রে কলাবতী, তোর সাথে এত বড় অন্যায় করলো ওরা? আমার সন্তানের জন্য তুই নিজের জীবনটাও বিলিয়ে দিলি রে। হ্যাঁ, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আমি এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছি। ছি ছি ছি, এতটা নিচে, ছি। তোকে আমি কথা দিচ্ছি কলাবতী, তোকে আমি ন্যায় বিচার পাইয়ে দিব। ছোট রানীর আর কোনো ক্ষমা নেই। আমি প্রাসাদে পৌঁছে সমস্ত সত্য মহারাজকে বলে দিব। এরপর তারা একসাথে যেতে থাকে। মা, এতখানি জল খাওয়ালাম, ওর মাথায় ঢেলে দিলাম, তারপরও তো ও উঠে দাঁড়াচ্ছে না। মা, আমাদেরকে অনেক দূর পথ বয়ে আনায় ওর শরীরটা মনে হয় ভীষণ খারাপ হয়ে গেছে। ও আমাদের আর নিয়ে চলতে পারবে না। আমাদের একাই যেতে হবে রে মা। এ কি বলছো মা? ওকে এখানে রেখে আমরা একা কি করে যাই? চিন্তা করো না তোমরা, আমি ওকে পাহারা দিচ্ছি। তোমরা যাও যুবরাজ হীরামনকে উদ্ধার করতে, চিন্তা করো না। ব্যাস, তাহলে তো মিটে গেল। কলাবতী ঘোড়ার সাথে থাকুক, আমাদের এবার যেতে হবে মা, সময় কম। এরপর তারা নাগরাজকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাজকুমারী সোনা, আজ হঠাৎ তুমি আমার কক্ষে কি মনে করে? কি দরকার বলো? বাবা, তুমি দয়া করে মাকে মুক্ত করে দাও। ওই কালো রানীর কথায় তুমি আমার মাকে কেন শাস্তি দিচ্ছ বাবা? হ্যাঁ, বলো। তুই কেন বুঝতে পারছিস না? ও তোর মা না, ও তোকে তোর মায়ের থেকে আলাদা করেছে। ও চরম বড় অপরাধী। না বাবা না, উনি আমার মা। তুমি ওই কালো রানীর কথায় অন্ধ হয়ে গেছো। ফিরে আসো হোসে বাবা, ফিরে আসো। আমার মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সোনা, মুখ সামনে কথা বলো। সে একজন অপরাধী, তাকে আমি কোনোদিন ছাড়তে পারবো না। আশা করি একদিন তুমিও সেটা বুঝতে পারবে মা। এরপর রাজকুমারী সোনা তার মাকে কারাগার থেকে মুক্ত করে দেয়। এরপর বলে, মা, আমি তো তোমায় মুক্ত করে দিলাম, কিন্তু বাবা যদি জানতে পারে তোমার সাথে সাথে আমাকেও শাস্তি দিবে। এবার কি হবে মা, বলো। মা, চুপ থেকো না। ও মা, বলো না মা। আরে চুপ থাক, আমার কাছে সব কিছুরই সমাধান আছে। আমি এক্ষুনি জায়গা মতো যাচ্ছি, তোর বাবাকে বশ করব। তুই ততক্ষণ এদিকটা দেখে রাখিস, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে মা, আমি সব দেখে রাখবো। তুমি জলদি গিয়ে জলদি ফিরে এসো, আর একটা পুরনো শাড়ি পরে নাও। এরপর সে ছদ্মবেশ ধরেই প্রাসাদের বাইরে বেরিয়ে যায়। এই দাঁড়াও, কে তুমি? হ্যাঁ, তোমাকে তো এর আগে দেখিনি। হ্যাঁ, কে? প্রণাম নিবেন মহামান্য সেনাপতি। আমি হলাম রাজকুমারী সোনার নতুন নিয়োগ করা দাসী। সে জরুরি কাজে আমাকে বাইরে পাঠাচ্ছে। রাজ্যে নতুন দাসী নিয়োগ করা কবে হলো? এমন কিছু খবর তো আমি পেলাম না। হ্যাঁ, কাহিনীটা কি? আপনি তো রাজদরবারের নানান কাজে ব্যস্ত থাকেন। দাসী নিয়োগ করার খবর কি সবসময় কানে যাবে আপনার? এবার আমাকে যাওয়ার অনুমতি দিন, রাজকুমারী বকে দিবে পরে। আমি যাই। ঠিক আছে, এখনের মতো যাও, তবে আমি মহারাজের সাথে আলাপ করব। এরপর সুখরানী জঙ্গলের পথ ধরে হেঁটে যায়। আমায় সাহায্য করুন হাওয়াই পিশাচিনী। আমি হলাম সুখরানী, তবে জীবনে আর সুখ নেই। সাহায্য করুন। হঠাৎ সুখরানী আমার দরবারে কেন? কি হয়েছে? আমার
জীবনে অনেক সুখ ছিল, হঠাৎ আমার বড় সতীনাথ তার মেয়ে ফিরে এসেছে। মহারাজ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আপনি দয়া করে আমায় এমন কিছু দিন যার দ্বারা আমি মহারাজকে বশ করতে পারি। সাহায্য করুন। ও, বশ করার ব্যাপার, সেটা আমার বা হাতের খেল। তবে বিনিময়ে কি পাবো আমি? বিনিময় ছাড়া কিছু করে না হাওয়াই পিশাচিনি। এবার বল, তুই কি দিবি আমায়, বল। ঠিক আছে, আপনি যেহেতু বিনিময় ছাড়া কাজ করেন না, তাহলে আপনি যদি আমার স্বামীকে বশ করে দিতে পারেন, আমি আমার সন্তান আপনার কাছে ত্যাগ দিব। সঙ্গে সঙ্গে হাওয়াই মিঠাই মন্ত্র বলে সেখানে একটি কাচের শিশি হাজির করে। এই নে, এটা হলো জাদু চিনি। এই চিনি যে করেই হোক তোর স্বামীকে খাওয়াবি। সে তোকে ছাড়া আর কাউকে চোখে দেখবে না। তবে তোর স্বামী বশ হওয়ার সঙ্গে সঙ্গে তোর সন্তানকে আমি নিয়ে নেব। তুই দেখা যায় আমার চেয়ে বড় ডাইনি, নিজ সন্তানকে ত্যাগ দিলি। তোর বাবার চায়ের মাঝে মিশিয়ে দিবি, যে করেই হোক তোর বাবাকে এটা পুরোটা খাওয়াবি, বুঝেছিস? তাহলে তোর বাবা আমায় ছাড়া আর কাউকে চিনবে না। মা, এরকম আশ্চর্য জিনিস তোমায় কে দিল মা? বলো না মা, কাজ হবে তো বলো। আরে হ্যাঁ, কাজ হবে। হাওয়াই পিশাচিনি দিয়েছে, কাজ না হয়ে কোথায় যাবে? আমি ত্যাগ করেছি, সেই বিনিময়ে আমায় এটা দিল। তুমি ত্যাগ করেছো? কি ত্যাগ করলে মা তুমি? বলো না মা। ও, অত শত তুই বুঝবি না, তোকে যেটা বলেছি সেটা কর। আজই তোর বাবাকে এটা খাওয়াবি। মা, এই তো সেই সমুদ্র। এই সমুদ্রের কথাই তো সাধু মৈত্র বলেছিলেন। এখানেই নিশ্চয়ই নাগরাজ আছে মা। নাগরাজ, আপনি যদি থেকে থাকেন দয়া করে আসুন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে আসুন। ঠিক সেই মুহূর্তে নাগরাজ সেখানে এসে হাজির হয়। সে দেখতে ছিল ভয়ানক। আমাকে তোদের কি দরকার? হ্যাঁ, নাগরাজ, আমার মেয়ের স্বামী অনেক বড় বিপদে পড়েছে। তাকে এক দৈত্য ধরে নিয়ে গিয়েছে। আয়না জলপরি আমাদেরকে সেই পথ বলতে পারে। আপনি দয়া করে বলে দিন, আয়না জলপরি কোথায় থাকে? আমরা কিভাবে তাকে পাবো? ঠিক আছে, যা চাচ্ছিস তা পাবি। তবে নাগরাজ থেকে কোনো কিছু এত সহজে পাওয়া যায় না। সুস্থ সবল প্রাণী শিকার করে আমায় এনে দিতে হবে, তবেই তোদের যা চাবি তাই দিব। যা, শিকার দে। আমরা তো কোনোদিন স্বীকার করিনি। এই নির্মম কাজ আমরা কেমন করে করব নাগরাজ? কি করে হয়? অন্য কিছু নেই উপায়? অন্য কোনো উপায় নেই, এই কাজই করতে হবে। তোদের মাঝে যে কোনো একজন শিকার করতে যাবি, আরেকজন আমার কাছে থাকবি। যদি সময়ের মাঝে আমার শিকার না দেস, যে থাকবে তাকে আমি হত্যা করব। সুতরাং বুঝে শুনে, নাগরাজের সাথে পাঙ্গা নেওয়ার ফল ভালো হবে না। ঠিক আছে নাগরাজ, আমি আপনার এখানে থাকবো। আমার নিয়ে যাবে শিকার করতে। ওকে এবার যেতে দিন আপনি। কিন্তু মা, তুমি এখানে কেন থাকবে মা? আমি থাকি। তুমি যাও মা, তুমি যাও, আমার ভয় করে। অত কথা আমার ভালো লাগছে না। যে যাবি জলদি যা, আমার অত সময় জ্ঞান নেই। যে করেই হোক আমার সময়ের ভিতরে শিকার করতেই হবে। হঠাৎ রাজকুমারী দূরে কিছু পশু দেখতে পায়। ওই তো দূরে বেশ কিছু পশু দেখা যাচ্ছে। যে কোনো একটাকে আমি এক্ষুনি শিকার করিনি। আমায় তুমি মেরো না মেয়ে। আমি তো নিরুপায় হয়ে তোমায় মারতে চাইছি বন্ধু। আমার যে ঘোর বিপদ। আমার ছোট ছোট দুটি ছানা আছে, আমায় মারলে ওরা এতিম হয়ে যাবে। আমায় মেরো না, ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমায় মেরো না। ঠিক আছে, তুমি যাও, আমি তোমায় মারবো না। যাই, অন্য কোনো একটা পশু খুঁজে বের করতেই হবে, এবার আর ছাড়া যাবে না। হঠাৎ রাজকুমারী একটি জংলি ছাগল দেখতে পায়। এই তো, এবার এই ছাগলটাকে আমি শিকার করিনি। জলদি জলদি। আমার মেরো না মে, আমার ঘরে গর্ভবতী স্ত্রী আছে। আমায় মারলে সে না খেতে পেয়ে মরে যাবে। এ কি বলছো? তুমি এত অসহায়? না না না, আমি তোমায় হত্যা করব না। যাও, তুমি ফিরে যাও, তোমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ভালো থাকো।
এত সময় হয়ে গেল, তোর মেয়ে কোথায়? নাগরাজ, ও তো এর আগে কোনোদিন স্বীকার করেনি, তাই হয়তো বা বিলম্ব হচ্ছে, সময়ের মাঝে ঠিক এসে যাবে। না না না, অত বিলম্ব আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তোর হাত দে, তোর রক্ত এই নদীর জলে মিশিয়ে দেখবো সে কোথায়। হাত দে। আমার সাথে তোরা এত বড় ধোঁকা করেছিস। ওই মেয়ে তোর রক্তের কেউ নয়, তাই আমি ওকে দেখতে পাচ্ছি না। ধোঁকাবাজ! নাগরাজ, আমি কোনো ধোঁকা দেইনি। হ্যাঁ, ও আমার রক্তের কেউ নয়, তবে সবসময় সম্পর্কে রক্তের বন্ধন থাকাটা জরুরি নয়। ও আমার সন্তান আর আমি ওর মা। একদম চুপ। আমায় ধোঁকা দিয়েছিস নাগরাজকে। এর ফল ভালো হবে না, এর ফল একটাই, মৃত্যু। কিন্তু নাগরাজ, আপনার দেওয়ার সময় এখনো শেষ হয়নি। এর মাঝে আমার মেয়ে তো স্বীকার করে এনে ফেলবে। তাহলে আপনি কেন এসব বলছেন নাগরাজ? এখন আর কথা মতো কিছুই হবে না। ধোঁকাবাজির শাস্তি নাগরাজের সাথে মৃত্যু। এ কি রূপা, তুমি ফিরে এসেছো কেন একা একা? রানীমা কোথায়, দেখছি না যে, বলো। আমি অনেক বড় বিপদে পড়েছি কলাবতী। আমায় একটু সাহায্য করো। আমায় যে নাগরাজ দায়িত্ব দিয়েছি শিকার করে তার জন্য নিয়ে যাওয়ার, কিন্তু আমি কাউকে শিকার করতে পারছি না। ও, এই ব্যাপার। এক কাজ করো, তুমি শিকার হিসাবে আমায় নিয়ে যাও। আমি তো মরে গেছি, এক মরাকে আর কয়বার মরবে। মাঝখান দিয়ে তুমি আর রানীমা বেঁচে গিয়ে যুবরাজ হীরামনকে খুঁজে পেতে পারবে। চলো, আমায় সাথে নিয়ে চলো। আর ঘোড়াটা এখানেই বিশ্রাম করুক, ওকে সাথে তো আর নিয়ে যাওয়া যাবে না। চলো। এরপর তারা দুইজন একসাথে নাগরাজের কাছে যেতে থাকে। এদিক দিয়ে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। এই নাও বাবা, তোমার জন্য অনেক শখ করে এটি বানিয়েছি। তুমি পান করে জানাও কেমন হলো বাবা। খাও না বাবা। আজকে সূর্য কোন দিকে উঠলো? যেই মেয়ের নিজের বাবার কক্ষে আসারও সময় হয় না, সে তার বাবার জন্য চা তৈরি করেছে। এ কি করে সম্ভব? আহ বাবা, বড় হচ্ছি, নিজের ভুল তো বুঝতে পারছি দিন দিন। খাও না বাবা। অন্যদিকে রাজকুমারী নিজ মায়ের এমন অবস্থা দেখে আকাশ থেকে পড়ে। আমার মায়ের সাথে এটা আপনি কি করলেন নাগরাজ? আপনি তো বলেছিলেন আমি শিকার এনে দিলে আমার মাকে কিচ্ছু করবেন না, তাহলে কেন? কথা কিসের কথা? তোরা তো আমার সাথে ধোঁকাবাজি করেছিস। এটা তো তোর আপন মা নয়, তাহলে আমি কেন আমার কথা রাখবো? আপনাকে আমি ধোঁকা দেইনি। সব সময় রক্তের সম্পর্ক থাকা লাগে না, কিছু সম্পর্ক রক্তের চেয়েও বেশি। এটাই আমার আসল মা, আছে এবং থাকবে। আপনি আমার মাকে ফিরিয়ে দিন নাগরাজ। এখন আর কান্নাকাটি করলেও লাভ নেই। তোর মাকে আমি জীবন মৃত্যুর মাঝে ঝুলিয়ে রেখেছি, এটাই ওর শাস্তি। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার মায়ের আজকে এই অবস্থা। আমি আসলে একটা অপয়া। আমার জন্য আমার মা কোনোদিন শান্তি পেল না। আমার মাকে জীবন মৃত্যুর মাঝে ঝুলিয়ে রেখেছে। তুমি কেঁদো না রূপা, দেখো ঈশ্বর কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবেন, রানীমা সুস্থ হবে। আমি হলাম নাগরানী, নাগরাজের একমাত্র স্ত্রী। ও, নাগরাজ কি এবার তাহলে আপনাকে পাঠিয়েছেন আমাদেরকে হত্যা করার জন্য? ঠিক আছে, আপনি আমায় মেরে ফেলুন। আমার মা নেই, আমি থেকে কি করব? মা! তোমার ক্রোধ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, তবে আমি আমার স্বামীর মতো নই। আমার কপালে তার নামে সিঁদুর আছে, এটাই আমার দুর্বলতা, নতুবা তাকে আমি অনেক আগেই শেষ করে দিতাম। তুমি তোমার মাকে নিশ্চিন্তে আমার কাছে রেখে তোমার স্বামীকে উদ্ধার করতে যাও মেয়ে। তোমার মাকে জীবন আর মরণের মাঝে আমরণ ফাঁদে বন্দি করেছে নাগরাজ। সেই ফাঁদ 7 দিন সময় লাগবে কাটতে, এর আগে তোমার মাকে উদ্ধার করা সম্ভব নয়। এ কি বলছেন? আমার মাকে এমন অবস্থায় রেখে আমি কি করে যেতে পারি? এ হয় না, হয় না। কিন্তু
তোমার মায়ের অপেক্ষা করতে থাকলে তুমি তো তোমার স্বামীকেও হারাবে। তুমি তোমার স্বামীকে উদ্ধার করে আসো, ততদিন পর্যন্ত তোমার মার খেয়াল আমি রাখবো। এরপর নাগরানী মন্ত্র বলে নীল লণ্ঠন হাজির করে। এই নাও মেয়ে, এই নীল লণ্ঠন তোমায় আয়না জলপরীকে খুঁজে পেতে সাহায্য করবে। গভীর জঙ্গলে এইগুলি লাল সমুদ্র পাড়ে এই লণ্ঠন ঘর্ষণ দিলেই তাকে পাবে। মা, তোমার কথা মতো বাবাকে সম্পূর্ণ চিনি খাইয়ে দিয়েছি, কিন্তু বাবার জ্ঞান আসছে না কেন মা? চুপ কর, আস্তে, দেয়ালেরও কান আছে। জ্ঞান আসবে, যখন আসবে তখন দেখবি আমাকে ছাড়া কাউকে চিনছে না, বুঝেছিস? আস্তে কথা বল। মা, বাবার জ্ঞান আসলে বাবা বশ হবে তো? আর বাঘ হবে। হাওয়ায় পিশাচিনীর কোনো জাদু কোনোদিন বিফলে যায় না, বুঝেছিস? এবার আমি কারাগারে ঢুকছি, তোর বাবাই দেখবি কেমন করে বের করে। যেই মানুষেরা আমায় ধোঁকা দিয়েছে, তুমি তাদেরকে রক্ষা করার চেষ্টা করছো আমারই আড়ালে। এই ষড়যন্ত্র তুমি কেন করছো নাগরানী? বলো আমায়। আমার পিতার সাথে ছলনা করে তার সমস্ত শক্তি হাসিল করে নাগরাজ হয়েছ, এখন আবার আমার কাছে সেই প্রশ্ন তুলছ? আমি বেঁচে থাকতে কারো ক্ষতি তোমায় করতে দেব না, দেব না। এত আক্রোশ আমার উপর? তাহলে আমার স্ত্রী হয়ে কেন আছো? মুছে ফেলো ওই সিঁদুর কপাল থেকে। ওই সিঁদুর আছে বলেই তুমি এখনো বেঁচে আছো। যেদিন এই সিঁদুর কপাল থেকে মুছে যাবে, ওই দিন আমি ভুলে যাব তুমি আমার স্বামী। তুমি মনে রেখো, আমার শক্তি তোমার থেকে বেশি। চলে যাও এখান থেকে, ওদের ক্ষতি করার চেষ্টা করবে না তুমি। চলে যাও নাগরাজ, আমার রাজ্য থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার থেকে বেশি শক্তি বলে এত অহংকার? এই অহংকার তোমার আমি ভেঙে দেবো একদিন নাগরানী। ওদের আমি ছাড়বো না, এটাও মনে রেখো। অনেকক্ষণ পর মহারাজের জ্ঞান আসে। বাবা, তোমার এখন কেমন লাগছে? আগের চেয়ে অনেকটাই ভালো। ছোট রানী কোথায়? ছোট রানীকে এক্ষুনি মুক্ত করো সেনাপতি। আমার ভুল আমি বুঝতে পেরেছি, মুক্ত করো ওকে এক্ষুনি, এক্ষুনি। হ্যাঁ বাবা, অসংখ্য ধন্যবাদ। দেরিতে হলেও তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো। তবে মহারাজ, ছোট রানী তো অনেক বড় অপরাধী, তাকে আপনি কি করে বের করতে চাইছেন মহারাজ? হ্যাঁ, তুমি এত বেশি কথা কেন বলো সেনাপতি? বাবা যেটুক বলেছে শুধু সেইটুকুই করো তুমি, বুঝেছ? যত সব ঝামেলা। হ্যাঁ সেনাপতি, আমার মেয়ে ঠিকই বলেছে। তোমাকে যেইটুক বলা হবে শুধুমাত্র সেইটুকুই করবে। এক্ষুনি ছোট রানীকে কারাগার থেকে বের করো, তাকে আবার আগের সম্মানে ফিরিয়ে আনা হোক। এরপর ছোট রানীকে কারাগার থেকে মুক্ত করা হয়। ছোট রানী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বড় রানীর কথায় আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় খুব ভালোবাসি। এই তো এতদিনে পথের কথা এসেছে, এবার সম্পত্তিগুলো আমার নামে কবে দিবেন সেটা বলুন। সম্পদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব শীঘ্রই ব্যবস্থা করছি, সব তোমায় আমি দিব। অন্যদিকে রাজকুমারীর কক্ষে হাওয়ায় পিশাচিনী এসে হাজির হয়। এই, তুমি কে? আমার কক্ষে কি করে এলে? কে তুমি? হ্যাঁ, আমি হলাম হাওয়ায় পিশাচিনী। তোর মা তোর বাবাকে বশ করার বিনিময়ে তোকে আমার কাছে সঁপে দিয়েছে। এবার চল তুই আমার সাথে। অন্যদিকে রাজকুমারী রূপা ও কাক জলপরীর কাছেই যেতে থাকে।